বেলা কটা বাজে তোমার খেয়াল আছে? নতুন বউ এত বেলা করে ঘুমোয় না, বাড়িতে একটা নিয়ম শৃঙ্খলা আছে। ভোরবেলায় মরক ডাকার আগে উঠে পড়তে হবে, বুঝলে? আর কিছুক্ষণ পর উঠছে। আর কিছুক্ষণ মানে? মেহফুজ ঘুম থেকে উঠে মাঠে যাবে, তাড়াতাড়ি উঠে রান্নাটা করো আর আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে এসো। মা, ও তো নতুন, ও আর আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। আর তাছাড়া তুমি ওকে সকাল সকাল ডাকছো কেন? তুই চুপ কর, বিয়ে হওয়া 1 মাস হয়ে গেল, ওকে কিছু শিখতে হবে না? সংসার করতে গেলে সবকিছু শিখে রাখতে হবে। যাও বৌমা, তুমি গিয়ে রান্না করো। ঠিক আছে মা। বৌমা, কি রান্না করছো? মা, আপনার জন্য রুটি তরকারি করেছি আর মেহফুজের জন্য পরোটা ভাজবো ভাবছি, কারণ মেহফুজ তো পরোটা খেতে ভালোবাসে। ভালোবাসা? ভালোবাসা দিয়ে কি শরীর ঠিক থাকে? সকালবেলা এত তেল খাওয়া ভালো না। ওর বাবারও এমন অভ্যাস ছিল না। আমি থাকতে বাড়িতে এসব চলবে না, সবার জন্য একই রান্না করতে হবে। সবার জন্যই রুটি বানাবো, কিন্তু মা। কোনো কিন্তু না, আমি ওর মা, তোমার থেকে ওর ভালোটা আমি বেশি জানি। আর তুমি ডিম ভাজাতে এত তেল দিয়েছো কেন? মনে হচ্ছে ঘরে সব তেল ঢেলে দিয়েছো। তুমি কি জানো তরকারিতে বেশি তেল দিলে কি হয়? শরীরে অ্যাসিডিটি হয়ে যাবে। এরপর থেকে তরকারিতে তেল দিলে অল্প করে দিবে, এতগুলো করে দিবে না। তরকারিতে এত বেশি তেল দেওয়া ভালো না। কিন্তু আমাদের বাড়িতে তো এইভাবেই রান্না হয়। ওটা ছিল তোমার বাপের বাড়ি, আর এটা হলো তোমার শ্বশুর বাড়ি। এখানকার নিয়ম কারণ আলাদা। এই বাড়িতে বউ হয়ে যখন এসেছো, তখন বাপের বাড়ির নিয়ম কারণ ভুলে গিয়ে এই বাড়ির নিয়ম কারণে চলতে হবে। এরপর থেকে জানো, তরকারিতে বেশি তেল দিতে না দেখি, পরিমাণ মতো তেল দিয়ে রান্না করবে। ঠিক আছে মা, এরকম ভুল আর কোনোদিন হবে না। এ মা, তুমি কেমন করে ঝাড় দিচ্ছ? এভাবে ঝাড় দিলে কি নোংরা পরিষ্কার হবে? এমন করে ঝাড় দিচ্ছ জানো তোমার গায়ে কোনো বলই নেই। খাবার বেশি বেশি করে খাবে। কই দেখি ঝাঁটাটা। ঝাঁটাটা শক্ত করে ধরে মাথাটা চেপে ধরে টানতে হয়, তবেই ভিতরে নোংরা বেরিয়ে আসে। এই দেখো, ঝাড়ু কিভাবে দিতে হয় শিখে নাও। এবার বুঝতে পেরেছো? শুধু জিমা জিমা করলেই হবে না, তোমার মা কি তোমাকে ঝাড়ু দেওয়াও শেখায়নি? মা সব শিখিয়েছেন। শুধু শুধু মিথ্যা কথা বলছো কেন? যদি শেখাতো তাহলে তো কাজের প্রমাণ পেতাম। এই নাও ঝাড়ু, পুরো উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নোংরাগুলো ফেলে দিবে। মা, সবজিটা অনেক সুন্দর হয়েছে। ওটা আমি রান্না করেছি, আর ওটা খেয়ে দেখ, ওটা বৌমা রান্না করেছে। ওটাও ভালো হয়েছে, কিন্তু একটু ঝাল হয়েছে তাই। ঝাল হয়েছে? দোকানে সব মরিচ ঢেলে দিয়েছে, আর তুই বলছিস একটু ঝাল হয়েছে? এমন ভাবে জল দিয়েছে, ঝোলের কোনো স্বাদই নেই। যেমন জল তেমন লবণ। এইভাবে কেউ রান্না করে? মুখে তুলতেই পারছি না। রানী, তোমার কি রান্নার সময় কোনো হুঁশ থাকে না? আমি তো সব আন্দাজ করেই দিয়েছি মা। সংসারকে আন্দাজে চলে? সবকিছুর মাপ জানতে হয়। মেহফুজ, তুই খেয়ে মাঠে চলে যা। ওর হাতে রান্না খেলে আমার সব খিদে মরে যায়। মা, তুমি একটু বোঝার চেষ্টা করো। ও তো রান্না করার চেষ্টা করেছে, তুমি এইভাবে সবার সামনে অপমান না করলেই পারতে।
তুমি তো একটু বুঝিয়ে বলতে পারো, আর তাছাড়া ওর তো বেশি বয়স হয়নি, সবে তো 18 বছর পূর্ণ হলো। বাচ্চাদেরকে শিখিয়ে পড়িয়ে নিতে হয়, আর তাছাড়া তুমিও তো একদিন ছোট ছিলে, তাই না মা? দেখ, আমি ওকে মারিও নি আর ধরিও নি, আমি শুধু ওর ভুলটা ওকে ধরিয়ে দিয়েছি। এতে যদি আমার অন্যায় হয় তাহলে আমার কিছু করার নেই। আর আমি তো সারা জীবন বেঁচে থাকবো না, আমি যখন মরে যাব তখন তো ওকে এই সংসারটাই চালাতে হবে। আর এখন যদি সব কাজ শিখে না রাখে তাহলে তো পরে সমস্যা হতে পারে, তাই না বল? আমি আর খাবো না। বাহ, আমি তোকে ভালো কথা বললাম আর তোর গায়ে লেগে গেল। তুই যদি শুকিয়ে থাকিস আমাদের কিছুই হবে না, তোরই কষ্ট হবে। এখনকার মেয়েদেরকে কোনো কথা বলে শান্তি নেই। কি গো নতুন বউ, একা একা এখানে মন খারাপ করে বসে আছো কেন? না গো বোন, এমনি বসে আছি। আমাকে লুকিও না, আমি সব বুঝি গো বুঝি। বর্ষা কাকির সঙ্গে পেরে ওঠা অত সহজ না। উনি যেমন কড়া মানুষ তেমন তোমাকেও পেয়েছে কপাল করে। না গো বোন, মা আমাকে খুব ভালোবাসে, উনি তো আমাকে কাজ শেখান। সে কতটা ভালোবাসে তোমার মুখ দেখেই তো বুঝতে পারছি। 1 মাসেই তো তুমি তোমার মুখটা শুকিয়ে ফেলেছো। শোনো, আমি তোমাকে একটা গোপন কথা বলছি। মেহফুজের বিয়ে পাশের গ্রামের একটা বড়লোকের মেয়ের সাথে ঠিক হয়েছিল। মেয়ের বাপের অনেক টাকা পয়সা, কিন্তু মেহফুজ মেয়েটাকে বিয়ে করলো না, তোমাকে ভালোবেসেছিল বলে। তোমাকে ভালোবেসে বিয়ে করেছে বলে তখন থেকে মেহফুজের মায়ের তোমার উপর খুব রাগ। জানো, মেহফুজের মায়ের টাকা পয়সার দিকে খুব লোভ। যেখানে বিয়ে ঠিক হয়েছিল তাদের যেমন টাকা তেমন রূপ মেয়েটার, কিন্তু ছেলের কাছে মা হার মানলো ওই মেয়েটার সঙ্গে বিয়ে হলো না বলে। তখন থেকে মেহফুজের মা তোমাকে দেখতে পারে না। আমি সব বুঝি তোমার মন খারাপের কারণটা। তুমি এসব কি বলছো বোন? হ্যাঁ গো বৌদি, আমি যা বলছি ঠিক বলছি। উনি ভাবেন তুমি ওনার ছেলের বউ হওয়ার যোগ্যই নও, তাই তো তোমাকে সারাদিন এটা কর সেটা কর বলে নানান রকম কথা শোনায়। তুমি কি সেটা বুঝতে পারো না? শোনো বৌদি, মনটাকে একটু শক্ত করো। শাশুড়ির মন জয় করতে গেলে একটু কষ্ট করতে হয়। আমি এখন আসছি, আর এইভাবে এখানে মন খারাপ করে বসে থেকো না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। কি হলো রানী, তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন? মা কি তোমাকে কিছু বলেছে? তোমার মা আমাকে একদম সহ্য করতে পারে না। ধুর পাগলি, কে বললো তোমাকে এই কথা? মা তো তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে। মেয়ের মতো যদি ভালোবাসতো তাহলে কি সারাদিন অপমান করতো? একটা কাজ ওনার পছন্দ হয় না, আসলে উনি আমাকে মন থেকেই মেনে নেয়নি। তোমাকে আজে বাজে কথা কে বলে গেল? নিশ্চয়ই ওই ডলি বলে গেল, তাই না? যেই বলুক না কেন, তুমি তো জানতে তোমার মা তোমার জন্য অন্য জায়গায় বিয়ে ঠিক করেছিল। সে মেয়ে নাকি আমার থেকে দেখতে অনেক সুন্দর, তার বাপের নাকি অনেক টাকা পয়সা। তুমি তাকে বিয়ে না করে আমাকে বিয়ে করেছো, সেই জন্য তো তোমার মা আমাকে চোখের কোণাও দেখতে পারে না। তুমি তোমার মায়ের কথা না শুনে কেন আমাকে বিয়ে করলে? শুধু শুধু আমার জীবনটা কেন তুমি নষ্ট করলে? চুপ করো রানী, আমি তোমার জীবন নষ্ট করেছি মানে? আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। মা যে মেয়েটাকে পছন্দ করেছিল ওটা তো মায়ের পছন্দ ছিল, আর আমার পছন্দ তো তুমি। আর তাছাড়া মা তো তোমাকে মেনেই নিয়েছে। হ্যাঁ, উনি ওপর ওপর মেনে নিয়েছে, মন থেকে মেনে নেয়নি। আমার তো দিন দিন দম বন্ধ হয়ে আসছে। একটু ধৈর্য ধরো রানী, মা মানুষটা এমনই, মুখে অনেক কথা বলে কিন্তু মন থেকে অনেক ভালো হয়। না গো, আমি আর পারছি না, কালকেই তুমি আমাকে আমার বাপের বাড়ি রেখে এসো। দেখো রানী, মাথা গরম করো না, সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া আমি মায়ের সঙ্গে কথা বলছি। না না, এসব বলতে হবে না। তুমি ওনাকে বললে উনি ভাববে আমি নাকি তোমাকে কান ভাঙাচ্ছি, তাতে আরো অশান্তি বেড়ে যাবে। তার থেকে ভালো আমি কিছুদিন আমার বাপের বাড়ি থেকে ঘুরে আসি। ঠিক আছে, আমি মায়ের সঙ্গে কথা বলছি। বৌমা, এই কাপড়গুলো
কাপড়গুলো কেচেছো নাকি জলে ডুবিয়ে রেখেছিলে? দেখো তো, কাপড়গুলো ঠিক যেরকম নোংরা ছিল কাচার পরেও সেই রকমই নোংরাগুলো ছাপ ছাপ হয়ে লেগে আছে। কিন্তু মা, আমি তো সার্ফ এক্সেল সার্ফ দিয়ে ভালো করে কেচে দিলাম। যদি ভালো করে কেচে দিতে তাহলে কি এরকম হয়ে নোংরা লেগে থাকতো? তোমার গায়ে তো একটুও বল নেই। কাপড়গুলো কাচার সময় একটু শক্ত করে ধরে কাচতে হয়, বুঝতে পেরেছো? আর একটা কথা শোনো, সাদা কাপড়গুলো আলাদা করে কাচবে আর রঙিন কাপড়গুলো আলাদা করে কাচবে, না হলে রঙিন কাপড়ের রং উঠে সাদা কাপড়গুলো নষ্ট হয়ে যাবে। ঠিক আছে মা। মা, একটা কথা বলার ছিল। বলো, কি বলবে? অনেক দিন হয়ে গেল বাবা মাকে দেখিনি, মনটা খুব খারাপ করছে। তাই বলছিলাম আমি কটা দিন বাবার বাড়ি থেকে ঘুরে আসি। শোনো বৌমা, বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়ি হলো আপন বাড়ি। এত ঘন ঘন মায়ের বাড়ি গেলে সংসার কিভাবে করবে? না মা, সেটা নয়, আমি দুদিনের জন্যই যেতে চেয়েছি। আমি মেহফুজকে বলেছি, ও আমাকে দুদিন পর গিয়ে নিয়ে চলে আসবে। মেহফুজ তো বলবে, আজকাল তো মেহফুজ বইয়ের কথায় উঠে বসে। বাড়িতে অনেক কাজ, ধান সিদ্ধ করতে হবে, ধান শুকোতে হবে। তুমি চলে গেলে আমি একলা বুড়ো মানুষ কিভাবে করব? আমি সব কাজ করে দিয়ে যাব মা। এখন যাওয়া যাবে না, কিছুদিন পর দেখা যাবে। ঠিক আছে মা। কি রানী বৌদি, আমি শুনলাম তোমার শাশুড়ি মা নাকি তোমাকে মায়ের বাড়ি যেতে দিচ্ছে না? কি গো, তুমি এত খবর পাও কি করে? আমরা পাড়া প্রতিবেশী, আমাদের কানে খবর তো আসবেই। তাছাড়া রানী বৌদি এত ছোট, ওকে দিয়ে কি এত কাজ করালে হয় বলো? আজকালকার মেয়েরা তো এইসব কথা শুনবে না, শেষে যদি বউটা ছাড়ছুড় হয়ে যায়। আমার বৌমা তেমন না। বৌমাকে বেশি ভালোবাসলে মাথায় উঠে বসবে, সংসারটাকে ভাসিয়ে দিবে। সেটা কি তুমি জানো? আমি যা করছি ভালোই করছি, তুমি আমাদের মধ্যে নাক গলাতে এসো না। এত রেগে যাচ্ছ কেন কাকি? আমি তো তোমার ভালোর জন্যই বললাম। সে তো দেখতেই পাচ্ছি। ঠিক আছে, থাকো তুমি তোমার বৌমাকে নিয়ে। আমি আর কোনোদিন বলবো না, আমার ভুল হয়ে গেছে। ওগো শুনছো? মাকে আমি বললাম মায়ের বাড়ি যাওয়ার জন্য। মাকে দেখার জন্য মনটা খুব খারাপ করছে, কিন্তু মা আমাকে যেতে দিল না। জানো, মা আমাকে চাকরানি ছাড়া কিছুই ভাবে না। আমার ইচ্ছে অনিচ্ছের কোনো মূল্যই নেই ওর কাছে। রানী, ভাষা ঠিক করো, উনি আমার মা। আর আমি তোমার বউ, আমার প্রতি তোমার কোনো দায়িত্ব নেই? তুমি তো তোমার মায়ের ভয়ে কোনো কথাই বলতে পারো না। একটা মেরুদণ্ডহীন মানুষ তুমি। রানী, মুখটা সামলিয়ে কথা বলো। কেন, তোমার মায়ের কথা বলছি বলে কি তোমার গায়ে লাগছে? আমি আর একদিনও এই জেলখানায় থাকবো না। তুমি যদি আমার মায়ের বাড়ি রেখে আসো তো আসো, না হলে আমি একাই চলে যাব। তুমি কোথাও যাবে না, এটা তোমারই বাড়ি। না, আমার বাড়ি না। এটা যদি আমার বাড়ি হতো তাহলে আমার কথা খাটতো। আমার তো এ বাড়িতে কোনো কথাই খাটে না। বৌমা, বৌমা তোমার কি হয়েছে? বৌমা তুমি ওঠো, চোখ খোলো। মেহফুজ, তুই কোথায় আছিস? তাড়াতাড়ি এখানে আয়। কি হয়েছে মা? রানী তোমার কি হয়েছে? দেখ বৌমা, সর্বনাশ হয়ে গিয়েছে। কি হয়েছে মা? রানীর কি হয়েছে? রানী? জানি না বাবা, ঝাড় দিতে দিতে মাথা ঘুরে পড়ে গিয়েছে। রানী, মা তোমার কি হয়েছে? গায়ে তো খুব জ্বর, জ্বরে গাটা পুড়ে যাচ্ছে। ঠিক আছে মা, আমি এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে আসছি। তাড়াতাড়ি যা। আমার তো ভয়, গা হাত পা কাঁপছে। হে ভগবান, তুমি আমার মেয়েকে রক্ষা করো, ওকে সুস্থ করে তোলো।
রানী, ওঠো মা, ওঠো, একবার তাকাও তুমি। গায়ে খুব জ্বর, মনে হচ্ছে খাওয়া দাওয়া করে না। রক্ত চলাচল তো একদম বন্ধ করে দিয়েছে। কি হয়েছে ডাক্তার সাহেব, একটু তাড়াতাড়ি দেখুন। ঠিক আছে, দেখছি। তবে আমার মনে হচ্ছে রক্ত পরীক্ষা করতে হবে। মনে হচ্ছে টাইফয়েড হয়েছে। এই রোগটা খুব একটা ভালো না, অবহেলা করলে চলবে না, ওর যত্ন নিতে হবে। এমন কি করতে হবে ডাক্তার সাহেব? আপনি যা বলবেন আমরা তাই করতে রাজি আছি। আপনি তাড়াতাড়ি বলুন আমাদের কি করতে হবে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, প্রতি 4 ঘন্টা পর পর খাওয়াবে। আর সারা রাত মাথায় জলপট্টি করে রাখতে হবে। দেখবে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তারপরেও যদি ঠিক না হয়, তুমি কাল সকালে আমার চেম্বারে নিয়ে চলে আসবে। ঠিক আছে ডাক্তার সাহেব, আমি এক্ষুনি গিয়ে ওষুধগুলো নিয়ে আসছি। ডক্টর সাহেব, আমার মেয়েটা ঠিক হয়ে যাবে তো? চিন্তা করবেন না, উপরওয়ালার প্রতি ভরসা রাখুন আর ওর প্রতি খুব যত্ন নেবেন। আমি আবার কাল সকালে আসবো। মা, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে বাড়ি থেকে নিয়ে চলো। এই তো মা, আমি তোর পাশেই আছি, আমি তোর কিচ্ছু হতে দিব না। মা, তুমি তো অনেকক্ষণ থেকে দেখছো, যাও তুমি এবার ঘরে যাও, গিয়ে বিশ্রাম নাও, আমি এবার দেখছি। তুই পারবি না বাবা, তোকে তো কালকে সকালে উঠে মাঠে যেতে হবে। আমি দেখছি, যা তুই ঘরে গিয়ে রেস্ট কর, আমার ঘুম আসছে না। কিন্তু তোমার তো শরীর খারাপ করবে। আমার শরীর নিয়ে তোকে ভাবতে হবে না, আমার মেয়েটার কষ্ট হচ্ছে আর আমি ঘুমাবো। মেয়েটা জ্বরে মামা করছে, ওর মা পাশে নেই তো কি হয়েছে? আমি শাশুড়ি মা হলেও আমি তো ওর মা। আমার মন মানছে না রে মেহফুজ। জল 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 জল। এই তো মা, দিচ্ছি। এই নে, জলটা খেয়ে নে। হে ভগবান, তুমি আমার দিকে তাকিও না, তুমি আমার এই মাসুম মেয়েটার দিকে তাকাও। দরকার হলে ওর সব কষ্ট আমাকে দাও, কিন্তু আমার এই মেয়েটার কষ্ট তুমি তুলে নাও ভগবান। একে তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও ভগবান, একে তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও। কাকিমা, শুনলাম তোমার বৌমার নাকি খুব জ্বর। হ্যাঁ রে, কি যে হলো মেয়েটার। তোমার বাড়িতে এসে মেয়েটা শ্যুট করছে না। বিয়ের প্রথম প্রথম মেয়েটা খুব ভালো ছিল, কিন্তু এখন দিন দিন শুকিয়ে যাচ্ছে। তোমরা কি খেতে দাও না? পরের বাড়ির মেয়ে নিয়ে এসেছো, কিছু যদি হয়ে যায় মেয়েটার, লোকে কিন্তু তোমাদেরই দোষ দেবে। দেখো, তুমি মুখ সামলিয়ে কথা বলো। ও পরের ঘরের মেয়ে হলেও এখন আমার বাড়ির বউ, আমারই মেয়ে। ওর যত্ন কিভাবে নিতে হবে সেটা আমি তোমার সঙ্গে শিখবো না। দয়া করে বলছি, তুমি এখন এখান থেকে যাও। কাকি, তুমি এত রেগে যাচ্ছ কেন? রাখবো না তো কি করব? আমার মেয়েটা জ্বরে বিছানায় পড়ে আছে আর তুমি এসেছো উস্কানি দিতে। আমার মেয়েকে নিয়ে তুমি যদি আর একটা আজে বাজে কথা বলো, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। যাও, তুমি এখান থেকে চলে যাও। মা, তুমি কাল সকাল থেকে কিছু খাওনি, যাও গিয়ে কিছু খেয়ে নাও গা। আমার গলা দিয়ে কোনো খাবার নামবে না রে বাবা। মেয়েটা কাল থেকে জ্বরে পড়ে আছে, ওকে সুস্থ না করে আমি কিচ্ছু খাবো না। তুই একটা কাজ কর, মেয়েটার জন্য 1 গ্লাস দুধ গরম করে নিয়ে আয়,
আমি ওকে খাইয়ে দিই। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই নাও মা, দুধটা ওকে খাইয়ে দাও। ওঠো বৌমা, ওঠো। এই নে মা, গরম গরম দুধটা তুই খেয়ে নে। খেতে ইচ্ছে করছে না মা। না খেলে তুই কিভাবে সুস্থ হবি? নে মা, খা। নে। নে, এবার একটু ঘুমা। দেখবি মা, তোর সব কষ্ট দূর হয়ে যাবে। মা, হ্যাঁ মা, বল তোর কি লাগবে? আমার কিছু লাগবে না মা। এই দেখুন, আমি সুস্থ হয়ে গেছি। আমি বলছি, আমার জন্য আপনি কদিন ঘুমাননি। যান, আপনি গিয়ে একটু ঘুমান। এখন আমি বাড়ির সব কাজ করতে পারবো। শরীরটা একটু ভালো মনে হচ্ছে আমার। না মা, এখন তোকে কিছুদিন কাজ করতে হবে না। তুই কিছুদিন বিশ্রাম নে। বাড়ির যা কাজ পড়ে আছে আমি আস্তে আস্তে সব করে নিব। না না, আমি ঠিক হয়ে গেছি। আপনি যান, গিয়ে একটু রেস্ট করেন। ঠিক আছে, তুই করবি, কিন্তু আস্তে সুস্তে করবি, তাড়াহুড়ো করবি না যেন। আর তাছাড়া মায়েদের শরীর এত তাড়াতাড়ি খারাপ হয় না রে মা। তুই যে সুস্থ হয়ে আমার দিকে তাকিয়ে আছিস, ওটাতেই আমার সব কষ্ট দূর করে দিয়েছে। মা, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তাই না মা? কষ্ট? কিসের কষ্ট? সন্তান অসুস্থ হলে মাকে তো একটু দৌড়াদৌড়ি করতেই হবে, তাই না বল? এটা তো কোনো কষ্ট না, এটা তো আমার কর্তব্য। দেখলা রানী, আমি বলেছিলাম না মা তোমাকে অনেক ভালোবাসে। আমি বুঝতে পারিনি গো মেহফুজ। ঠিক আছে ঠিক আছে, আজ থেকে আমি বাড়ির কাজ আর একটাও করব না, সব তোমাকে করতে হবে। আচ্ছা ঠিক আছে মা, আজ থেকে বাড়ির সব কাজ আমিই করব। রান্না থেকে শুরু করে সমস্ত কাজ আমিই করব। তোমাকে আর একটা কাজও করতে দেব না। ঠিক আছে মা, তুই তাই করবি। রানী, তুমি এত ভালো রান্না কোথা থেকে শিখলে গো? আমার শাশুড়ি মা সব আমাকে শিখিয়ে দিয়েছে। শাশুড়ি মা তো বুড়ো হয়ে গেছে, উনি আর কতদিন করে খাওয়াবে বলো? ওনার যদি কিছু হয়ে যায় তাহলে তো আমরা না খেতে পেয়ে মরে যাব। তাই উনি ওনার বৌমাকে মেয়ে হিসেবে সব শিখিয়ে দিয়েছে। শাশুড়ি মায়ের তো বয়স হয়েছে, আজ আছে কাল নেই। উনি যদি আমাকে কাজ শিখিয়ে না দিত তাহলে হয়তো এতদিনেও আমি কাজ শিখতে পারতাম না। উনি আমার শাশুড়ি মা না, উনি আমার মা, যার জন্য আমি এত অল্প টাইমে সব কাজ শিখে গেলাম। সত্যিই মা, আমি আপনাকে অনেক ভুল বুঝেছিলাম, তার জন্য আমাকে ক্ষমা করে দিবেন। আমি অনেক খারাপ ব্যবহার করেছি আপনার সঙ্গে। আরে না মা, তুই তো খারাপ না, তুই হলি একটা অবুঝ, তাই আমি তোকে বুঝদান করেছি। আসলে দোষটা আমারই ছিল, আমি তোকে ভালোবাসার জায়গায় খারাপ ভাবে বুঝিয়েছিলাম। আমার মা বলতো মাটির কলসি শক্ত করতে হলে আগুনে পোড়াতে হয়, সংসারটাও ঠিক তেমনই।
আমি চেয়েছিলাম তুই সব কাজে শক্ত হবি, নিখুঁত হবি। আজ আমি আছি, কাল আমি নাও থাকতে পারি। তাই আমি চেয়েছিলাম তুই যেন সংসারটাকে গুছিয়ে নিতে পারিস। আমি তোকে বেশি শাসন করেছি ঠিকই, কিন্তু বিশ্বাস কর, আমি মনে মনে সব সময় তোকে মেয়ের মতোই ভালোবেসেছি। আমি আর আপনাকে কোনোদিন ভুল বুঝবো না মা। আপনি সত্যিই আমার মায়ের মতো। তুই কাঁদিস না মা, কাঁদিস না। আমি তো তোর মাই। শাশুড়ি শব্দ পরে, তুই তো আমার আপন মেয়ে।